করবেন, সাউন্ড ক্লিয়ার। ওকে, আমরা এখনই শুরু করব। আমাদের আজকের টপিক আমরা লিখে রেখেছি যে বাংলাদেশের সংবিধান, সব কিছু ক্লিয়ার, কোনো ভেজাল নাই। ওকে, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। তো একটু খেয়াল করবেন, আমরা এখনই শুরু করব। আচ্ছা, সব কিছু ক্লিয়ার থাকলে তো আলহামদুলিল্লাহ, আমি এখনই শুরু করছি। আচ্ছা আচ্ছা এখন আমি শুরু করছি এখনই। তো নিশ্চয়ই সবাই ভালো আছেন। আচ্ছা, এখন আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি ক্লাসে চলে যাব। আর আপনাদের যে যে প্রশ্ন থাকবে সেগুলো আপনারা কমেন্টে জানাবেন। আমি পরবর্তীতে যদি কোনো যুক্তিসঙ্গত প্রশ্ন থাকে তাহলে আমি নিজে উত্তর দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তা আমরা আজকে বেশ কয়েকটা প্রশ্নের উত্তর শিখব। পিলিতে আপনারা সবাই সংবিধান পড়েছেন, সেই সংবিধান আর লিখিত সংবিধানের মধ্যে কি পার্থক্য এটা আপনারা বুঝতে পারবেন আজকের ক্লাস থেকে সহজেই। আমরা দুইটা ব্রড কোশ্চেন আলোচনা করব এবং পাশাপাশি কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আপনাদের জ্ঞাতার্থে আমি জানাচ্ছি। যেমন কয়েকটা বিসিএস পরীক্ষার প্রশ্ন যদি আমরা পর্যালোচনা করি, দেখব আমরা পিএসসি কিন্তু প্রশ্নের প্যাটার্ন বা ধারা আমরা যাই বলি এগুলো চেঞ্জ করে। যেমন 33তম বিসিএসে যদি আমরা দেখি তাহলে দেখব 2, 3 এরকম কোশ্চেন আসছিল। এরপরে আবার যদি দেখি 35তম বিসিএসে তাহলে আমরা দেখব যে 5 নাম্বারের কোশ্চেন ছিল। 36তম বিসিএসে একই রকম ছিল। এরপরে আমরা যদি দেখি 37, 38-এ কিন্তু আবার ধারা চেঞ্জ হয়েছে। সো আমরা যে কোনোভাবে পরীক্ষায় প্রশ্ন আসলে যেন আমরা উত্তর দিতে পারি সেই বিষয়টা আমরা খেয়াল রাখব। আচ্ছা, আশা করি যে সংবিধান নিয়ে যদি আপনি আমার সঙ্গে কাজ করেন আর কোনো অসুবিধা আপনার থাকবে না। তো ধৈর্য ধরে আমরা এখন শুরু করব। আচ্ছা, সব কিছু ঠিক আছে না? ওকে ওকে ওকে, ভেরি গুড। তো আমরা প্রথমে যে প্রশ্নটা আপনারা লিখবেন খাতায় সেটা হলো যে একসঙ্গে আমরা প্রশ্নগুলো লিখে নিই, তারপর উত্তরগুলো লিখব। আধুনিক রাষ্ট্রসমূহে কতভাবে বা কত প্রকারের সংবিধান প্রণয়ন করা হয়? আধুনিক রাষ্ট্রগুলোতে কতভাবে সংবিধান প্রণয়ন করা যায়? তাহলে আধুনিক রাষ্ট্রগুলোতে কতভাবে সংবিধান প্রণয়ন করা যায়, ওই সঙ্গেই লিখবেন সংবিধান প্রণয়নের উত্তম পদ্ধতি কোনটি? ছোট ছোট বড় প্রশ্নের মধ্যে ছোট ছোট উত্তর থাকবে, যেন ছোট বড় যেভাবেই হোক আপনারা সহজে উত্তর দিতে পারেন। আর সংবিধান প্রণয়নের উত্তম পদ্ধতি কোনটি? আগে আমরা প্রশ্নগুলো উপরে লিখি, উত্তরগুলো পরে লিখব। তাহলে প্রথম লিখলাম আমরা আধুনিক রাষ্ট্রগুলোতে কতভাবে সংবিধান প্রণয়ন করা যায় বা হয়, নাম্বার 1। নাম্বার 2, ওর মধ্যে 2 মানে একই সঙ্গে সংবিধান প্রণয়নের উত্তম পদ্ধতি কোনটি? সংবিধান প্রণয়নের উত্তম পদ্ধতি কোনটি? বাংলাদেশের সংবিধান কোন পদ্ধতিতে প্রণয়ন করা হয়েছিল? বাংলাদেশের সংবিধান কোন পদ্ধতিতে প্রণয়ন করা হয়েছিল? ওকে, আচ্ছা, তাহলে এইগুলো গেল, আমরা লিখলাম। এরপরে আমরা লিখব এর সঙ্গে উপরে আবারও প্রশ্ন লিখব। বাংলাদেশ স্বাধীন হয়েছিল, ভালো করে খেয়াল করি আমরা, কবে? অবশ্যই 26 মার্চ। 16 ডিসেম্বর বলার কোনো সুযোগ নাই। তাহলে বাংলাদেশের জন্মদিন হলো 26 মার্চ 1971। আমরা সংবিধান পেলাম, এই কোশ্চেনটার উত্তর আশা করি কোনো বইতে পাবেন না। হ্যাঁ, তবে এটা খুবই সৃজনশীল একটা কোশ্চেন, আপনারা খেয়াল রাখবেন, এই কোশ্চেনটা আসার সম্ভাবনা বেশি এবার। তাহলে বাংলাদেশের জন্মদিন 26 মার্চ 1971। আমরা সংবিধান পেলাম 16 ডিসেম্বর 1972।
তাহলে বাংলাদেশের জন্মদিন হলো 26 মার্চ 1971, আর আমাদের সংবিধান প্রণয়ন হয় 16 ডিসেম্বর 1972। খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন, দিস ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড ক্রিয়েটিভ কোশ্চেন। বাংলাদেশের জন্মদিন হলো 26 মার্চ 1971 আনডাউটলি, আর আমরা মূল সংবিধান পেলাম 16 ডিসেম্বর 1972। তাহলে এই যে সময়টা, অর্থাৎ 16 ডিসেম্বর 1972-এর পূর্বের সময়, 26 মার্চ 71 থেকে 16 ডিসেম্বর 72, এই সময়ে রাষ্ট্র কিভাবে পরিচালিত হয়েছিল? তাহলে এই সময়ে যে সরকার রাষ্ট্র পরিচালনা করেছিল তারা কি বৈধ ছিল না অবৈধ ছিল? এটা এভাবেই আসবে পরীক্ষায় যদি আসে, তাহলে উত্তরের পক্ষে যুক্তি দিন বা যুক্তি দেখাও। ওকে, দিস ইজ এ ভেরি ইন্টেলেকচুয়াল কোশ্চেন। যাক, তাহলে আমরা দেখলাম, আরেকটা কোশ্চেন দেখলাম। এর পরের অংশটা লিখব আমরা, বাংলাদেশের সংবিধানের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বাংলাদেশের সংবিধানের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আরেকটা কোশ্চেন। সো অনেকগুলো কোশ্চেন আমরা লিখলাম, এখন উত্তর লেখার পালা। আধুনিক রাষ্ট্রগুলোতে কতভাবে সংবিধান প্রণয়ন করা হয়? নাম্বার 1। তাহলে আমরা এটা দিয়ে শুরু করি। হ্যাঁ, আচ্ছা, পরবর্তীতে যারা যুক্ত হয়েছেন সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি, এবং আপনারা আমার সঙ্গেই থাকুন। সংবিধান নিয়ে জানা অজানা যে কোনো প্রশ্নের উত্তর পেতে আমার সঙ্গেই থাকুন। যাক, তাহলে আধুনিক রাষ্ট্রগুলোতে আমরা কোনো বাড়তি কথা লিখব না, ভূমিকা এগুলো আপনারা নিজের মতো করে লিখে নেবেন। আমি বিশ্বাস করি এই ভূমিকা উপসংহার আমার চেয়ে অনেক ভালো লিখতে পারেন, এরকম সব আপনারা অনেকেই আছেন। তো যাক, আমরা টু দ্য পয়েন্টে কোশ্চেনের উত্তর করব শুধুমাত্র। তো আমাদের প্রথম প্রশ্নের অংশ ছিল, আধুনিক রাষ্ট্রগুলোতে কয়ভাবে সংবিধান প্রণয়ন করা হয়? 4 ভাবে সংবিধান পদ্ধতি, সংবিধান প্রণয়নের পদ্ধতি 4টি, বা 4 ভাবে সংবিধান প্রণয়ন করা হয়। তাহলে সংবিধান প্রণয়নের পদ্ধতি কয়টি? 4টি। আমরা একটু লিখে রাখবো, সংবিধান প্রণয়নের পদ্ধতি হলো 4টি। তাহলে আধুনিক রাষ্ট্রগুলোতে কয়ভাবে সংবিধান প্রণয়ন করা হয়? 4 ভাবে বা 4টি পদ্ধতিতে। 4 ভাবে বা 4টি পদ্ধতি আপনারা লিখবেন, 4 ভাবে 4টি পদ্ধতিতে। 4টি পদ্ধতিতে। তাহলে কতটি পদ্ধতিতে? 1 নাম্বার হলো অনুমোদনের মাধ্যমে। অনুমোদন বা রাজ আদেশ। তাহলে নাম্বার 1 অনুমোদন বা রাজ আদেশের মাধ্যমে। 2 নম্বর হলো সুপরিকল্পিত রচনার মাধ্যমে। সুপরিকল্পিত রচনার মাধ্যমে। তাহলে 1 নম্বর হলো অনুমোদন বা রাজ আদেশের মাধ্যমে, 2 নম্বর হলো সুপরিকল্পিত রচনার মাধ্যমে, 3 নম্বর হলো বিপ্লবের মাধ্যমে, এবং 4 নম্বর হলো ধারাবাহিক বিবর্তনের মাধ্যমে। ভালো করে খেয়াল করি আমরা, এই 4টা পদ্ধতিতেই সংবিধান প্রণয়ন করা হয় বা হয়ে থাকে বা করা যায়। তাহলে অনুমোদন বা রাজ আদেশের মাধ্যমে, সুপরিকল্পিত রচনার মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে এবং ধারাবাহিক বিবর্তনের মাধ্যমে। আমি আবারও বলছি, অনুমোদন বা রাজ আদেশের মাধ্যমে। তাহলে এই পদ্ধতিটা কেমন? তাহলে ভালো করে খেয়াল করি, জনগণের চাপে পড়ে, ভালো করে খেয়াল করেন, রাজা আদেশ দেন বা অনুমোদন দিয়ে দেন সংবিধানের। এটা হলো অনুমোদন বা রাজ আদেশের মাধ্যমে। সুপরিকল্পিত রচনার মাধ্যমে, এর মধ্যেই নিহিত আছে কথার অর্থ। সুন্দর করে পরিকল্পনা করে এই পদ্ধতিতে সংবিধান প্রণয়ন করা হয়। আপনারা একটু লিখবেন, এই সুপরিকল্পিত পদ্ধতিতে আবার 2 ভাবে সংবিধান প্রণয়ন করা যায়। তাহলে এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সুপরিকল্পিত রচনার মাধ্যমে
এইখানে দুইভাবে সংবিধান প্রণয়ন করা যায়। ওখানে রোমান বর্ণে আপনি 1-2 দিতে পারেন বা ক খ দিতে পারেন। রোমান বর্ণে 1 দিতে পারি আমরা, অথবা ক খ দিতে পারি। তার কতে দিব আমরা গণপরিষদের মাধ্যমে, আর খতে দিব আমরা আইন পরিষদের মাধ্যমে, গণপরিষদের মাধ্যমে এবং আইন পরিষদের মাধ্যমে। আপনারা প্রশ্ন করতে থাকুন, প্রশ্নের উত্তর ইনশাল্লাহ আমি দিয়ে দিব। আমার কাছে আপাতত আর ডিভাইস নাই, সো আমি দেখতে পাচ্ছি না। আপনারা প্রশ্ন করতে থাকুন যদি কোনো প্রশ্ন থাকে। যাক, ভালো করে খেয়াল করি তাহলে। দ্বিতীয় পদ্ধতি, সুপরিকল্পিত রচনার মাধ্যমে দুইভাবে সংবিধান প্রণয়ন করা যায়, গণপরিষদের মাধ্যমে এবং জাতীয় পরিষদের মাধ্যমে। 3 নম্বর হলো বিপ্লবের মাধ্যমে, যেমন রাশিয়ার সংবিধান বলসেবিক বিপ্লবের মাধ্যমে আসছে। হ্যাঁ, আমরা জানি রুশ বিপ্লব বা বলসেবিক বিপ্লব। তাহলে বিপ্লবের মাধ্যমে সংবিধান আদায় করা হয় অনেকটাই আর কি, কিছুটা রক্তও ঝরতে পারে এই জাতীয় বিপ্লবের, রেভুলেশনের মাধ্যমে। ওকে, বিপ্লব তো বুঝতেই পারছেন। ধারাবাহিক বিবর্তনের মধ্যে দিয়ে, তো গ্রাজুয়ালি ডেভেলপমেন্ট করে। কি করে? গ্রাজুয়ালি ডেভেলপ করে। যেমন ব্রিটেনের সংবিধান আমরা জানি, আপনারা পড়েছেন পিলিতে, অলিখিত সংবিধান। আসলে দুনিয়ায় অলিখিত সংবিধান বলে কিছু নাই, ব্রিটেনের সংবিধানও কিন্তু এক পর্যায়ে লিখিত। তো ভালো করে খেয়াল করুন সেটা কিভাবে। ব্রিটেনের সংবিধান হলো, আপনারা জানেন, অনেকেই জানেন বা সবাই জানতে পারেন যে আপনার হলো যে আমরা পড়েছি ম্যাগনা কার্টা, পড়েছিলেন আপনারা। তারপরে হলো দ্য গ্রেট অ্যাক্ট অফ পার্লামেন্ট, অর্থাৎ ধারাবাহিক বিবর্তনের মাধ্যমে একটা জায়গায় এসে পৌঁছায়। তাহলে আমরা প্রথম অংশের উত্তর পেয়ে গেলাম। তাহলে আধুনিক রাষ্ট্রগুলোতে কয়ভাবে সংবিধান প্রণয়ন করা হয়? 4 ভাবে। হ্যাঁ, আরেকটু মনে করেন আপনারা। হ্যাঁ, অনুমোদন বা রাজাদেশ, সুপরিকল্পিত রচনার মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে, ধারাবাহিক বিবর্তনের মাধ্যমে। ওকে, ডান। টু দ্য পয়েন্টে উত্তর। এখানে একটা কথা না বললেই নয়, আমি সব সময় ক্লাসে একটা প্রশ্নের মুখোমুখি হই যে স্যার কতটুকু লিখতে হবে বা কি পরিমাণ লিখতে হবে। তো আমি বারবারই উত্তর দিতে চাই বা এখনও উত্তর দিতে চাচ্ছি যে টু দ্য পয়েন্টে যদি আমি অনেক কমও লিখি তা আমি অনেক বেশি নাম্বার পাবো। অনেক বেশি বেশি লিখে যদি আমার টু দ্য পয়েন্টে আনসার না হয় তাহলে উত্তর পাবো না, এটা আপনারাও বুঝছেন। এই সাথে আমাদের অংশ ছিল বাংলাদেশের সংবিধান প্রণয়ন হয়েছে কোনভাবে এবং সংবিধান প্রণয়নের উত্তম পদ্ধতি কোনটি। ডেফিনেটলি আপনারা বুঝতে পারছেন যে সংবিধান, এই 4টার মধ্যে সংবিধান প্রণয়নের উত্তম পদ্ধতি হলো সুপরিকল্পিত রচনার মাধ্যমে। তাহলে সুপরিকল্পিত রচনার মাধ্যমে হলো উত্তম পদ্ধতি। এই উত্তম পদ্ধতিতে 2 ভাবে, একটা হলো গণপরিষদের মাধ্যমে, একটা হলো আইন পরিষদের মাধ্যমে। আর ওই সঙ্গে আমরা লিখে রাখবো বাংলাদেশের সংবিধান গণপরিষদের মাধ্যমে প্রণয়ন করা হয়েছিল। তাহলে আমরা এই অংশের 2-3 লাইনের উত্তর পেয়ে গেলাম, প্রশ্নের 3টা অংশের উত্তর পেয়ে গেলাম। তাহলে বাংলাদেশের সংবিধান কোন কোন প্রক্রিয়ায় প্রণয়ন করা হয়েছিল? সুপরিকল্পিত রচনার মাধ্যমে এবং গণপরিষদের মাধ্যমে। আর উত্তম পদ্ধতি এটি। তাহলে বাংলাদেশের সংবিধান উত্তম পদ্ধতিতেই প্রণয়ন করা সংবিধান। তাহলে এটার উত্তর আমাদের হয়ে গেল। আমাদের পরের অংশটার ছিল, পরের প্রশ্নটা ছিল বাংলাদেশ যদি 1971 সালের 26 মার্চ স্বাধীন হয়ে থাকে, হয়েছে আনডাউটলি, আর আমাদের সংবিধান যদি 16 ডিসেম্বর 1972 থেকে কার্যকর হয়, তাহলে এই সময়ের মধ্যে রাষ্ট্র পরিচালনা করা হয়েছিল কিভাবে? যে সরকার রাষ্ট্র পরিচালনা করেছিল তারা কি বৈধ ছিল না অবৈধ ছিল? এই কোশ্চেনটার উত্তর আশা করি এখনও কোনো বইতে আপনি পাবেন না, তো আসবে। এই জাতীয় কোশ্চেন আপনারা জানেন পিএসসি কিন্তু এখন ক্রিয়েটিভ কোশ্চেন করছে বেশি, তো আমার মনে হচ্ছে এই জাতীয় একটা প্রশ্ন আপনারা পেতে পারেন। তো দ্যাটস, আমরা একটু লিখব, ভালো করে খেয়াল করি আমরা। আমাদের তাহলে বাংলাদেশ স্বাধীন হয়েছিল কবে? 16 ডিসেম্বর 1900। বাংলাদেশ স্বাধীন হয়েছিল 26 মার্চ 1971, 26 মার্চ 1971। এবং আমরা সংবিধান পেলাম কবে? 16 ডিসেম্বর 1972। তাহলে এই সময়ের মধ্যে, অর্থাৎ আমরা উত্তরটা লেখা শুরু করব এভাবেই। 16 ডিসেম্বর 1972, 16 ডিসেম্বর 1972 মূল সংবিধান কার্যকর হওয়ার পূর্বে
মূল সংবিধান কার্যকর হওয়ার পূর্বে আমরা দুইটি অন্তর্বর্তীকালীন সংবিধান পাই। আপনারা একটু লিখে নেবেন, সব লিখতে গেলে কিন্তু আমি ক্লাস নিতে পারবো না। তাহলে মূল কথা হলো 16ই ডিসেম্বর 1972 বাংলাদেশের মূল সংবিধান কার্যকর হওয়ার পূর্বে আমরা দুইটি অন্তর্বর্তীকালীন সংবিধান পাই। লিখব আমরা, প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান ছিল স্বাধীনতার ঘোষণাপত্র। তাহলে প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান কি ছিল? স্বাধীনতার ঘোষণাপত্র। আমরা এটাকে বলতে পারি দ্য প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স। দ্য প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার ঘোষণাপত্র। দ্য প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স। তাহলে আমরা প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান কি ছিল? দ্য প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার ঘোষণাপত্র। এটার বর্ণনা আমরা লিখব। আপনারা লেখা শুরু করেন। 26 মার্চ 1971 বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। আমি সহজভাবে বলার চেষ্টা করছি যেন আপনাদের লিখতে কষ্ট কম হয়। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। এই ঘোষণাকে অনুমোদনের জন্য স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে এই ঘোষণাকে অনুমোদনের জন্য লিখবেন, এই ঘোষণাকে অনুমোদনের জন্য 10 এপ্রিল 1971 স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয়। তাহলে 26 মার্চ স্বাধীনতার ঘোষণা করা হয়েছে। এই ঘোষণাকে অনুমোদনের জন্য 10 এপ্রিল 1971 স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয়। এর কার্যকারিতা দেওয়া হয় 26 মার্চ 1971 থেকে। 26 মার্চ 1971 থেকে। এর কার্যকারিতা দেওয়া হয় কবে থেকে? 26 মার্চ 1971 থেকে। লিখব আমরা, এই ঘোষণাপত্রের মাধ্যমে বাংলাদেশকে একটি প্রজাতন্ত্র ঘোষণা করা হয়। এই ঘোষণাপত্রের মাধ্যমে বাংলাদেশকে একটি প্রজাতন্ত্র ঘোষণা করা হয়। কি ঘোষণা করা হয়? প্রজাতন্ত্র ঘোষণা করা হয়। এই ঘোষণাপত্রের মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়। তাহলে আপনারা ভেঙে ভেঙে লিখবেন যেন মূল জিনিসটা বোঝা খুব ইম্পর্ট্যান্ট। বইতে লেখা আছে কিন্তু এত পড়া ধরে রাখা যায় না, বুঝতে পারছেন? আর মনে রাখবো আমরা, সংবিধান কিন্তু লিখিত পরীক্ষায় বোঝার জিনিস, কারণ ওই লাইন বাই লাইন মুখস্থ করে আপনি কিছুই করতে পারবেন না। পিলি না এটা যে আইনের দৃষ্টিতে সমতা কোথায় আছে 27, এরকম উত্তর দিয়ে আসলাম না। আপনাকে বুঝতে হবে আইনের দৃষ্টিতে সমতা কি জিনিস, এর ব্যাখ্যা কি, এটা নিয়ে একটা ব্রড কোশ্চেন আসতে পারে। তাহলে যদি আপনি না বোঝেন আপনি লিখতে পারবেন না। যাক, ওকে। তাহলে আমরা কোথায়? রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়। বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি এবং সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি ঘোষণা করা হয়। বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি এবং সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি ঘোষণা করা হয়। রাষ্ট্রপতি বঙ্গবন্ধু, উপরাষ্ট্রপতি হবেন সৈয়দ নজরুল ইসলাম। এই ঘোষণাপত্রে আরও বলা হলো যে
এই ঘোষণাপত্রে আরও বলা হলো যে এই পয়েন্টগুলা খুব ইম্পর্ট্যান্ট, লিখবেন। রাষ্ট্রপতি হবেন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, নাম্বার 1। নাম্বারিং না করলে অসুবিধা নেই। রাষ্ট্রপতি হবেন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। তিনি যে কোনো ব্যক্তিকে প্রধানমন্ত্রী বা মন্ত্রী নিয়োগ করতে পারবেন। তাহলে নাম্বার 2, তো প্রথম হলো তিনি হবেন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। তিনি যে কোনো ব্যক্তিকে প্রধানমন্ত্রী বা মন্ত্রী নিয়োগ করতে পারবেন। তিনি কর ধার্য করতে পারবেন এবং অর্থ ব্যয় করতে পারবেন। কর ধার্য করতে পারবেন এবং অর্থ ব্যয় করতে পারবেন। তাহলে রাষ্ট্রপতি হবেন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। তিনি যে কোনো ব্যক্তিকে প্রধানমন্ত্রী বা মন্ত্রী নিয়োগ করতে পারবেন। তিনি কর ধার্য করতে পারবেন এবং অর্থ ব্যয় করতে পারবেন। তিনি আইন প্রণয়ন করতে পারবেন। আইন প্রণয়ন করতে পারবেন। 5 নাম্বার, তিনি নির্বাহী বিভাগের প্রধান। তিনি নির্বাহী বিভাগের প্রধান। 6 নাম্বার, তিনি গণপরিষদ আদেশ জারি করতে পারবেন এবং গণপরিষদ ভেঙে দিতে পারবেন। গণপরিষদ আদেশ জারি করতে পারবেন এবং গণপরিষদ ভেঙে দিতে পারবেন, ওকে, বা স্থগিত করতে পারবেন। এই পয়েন্টগুলো খুব ইম্পর্ট্যান্ট। তাহলে আমি আরেকবার বলছি পয়েন্টগুলো। রাষ্ট্রপতি হবেন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। রাষ্ট্রপতি হবেন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। তিনি যে কোনো ব্যক্তিকে প্রধানমন্ত্রী ও মন্ত্রী নিয়োগ করতে পারবেন। তিনি কর ধার্য করতে পারবেন এবং অর্থ ব্যয় করতে পারবেন। কর ধার্য করতে পারবেন এবং অর্থ ব্যয় করতে পারবেন। তিনি হবেন নির্বাহী বিভাগের প্রধান। তিনি হবেন নির্বাহী বিভাগের প্রধান। তিনি আইন প্রণয়ন করতে পারবেন। তিনি আইন প্রণয়ন করতে পারবেন এবং তিনি গণপরিষদ আদেশ জারি করতে পারবেন বা গঠন করতে পারবেন এবং স্থগিত করতে পারবেন। আরেকবার আমি বলছি, রাষ্ট্রপতি হবেন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। তিনি যে কোনো ব্যক্তিকে প্রধানমন্ত্রী বা মন্ত্রী নিয়োগ করতে পারবেন। তিনি কর ধার্য করতে পারবেন এবং আইন প্রণয়ন করতে পারবেন। তিনি আইন প্রণয়ন করতে পারবেন, কর ধার্য করতে পারবেন এবং অর্থ ব্যয় করতে পারবেন, আইন প্রণয়ন করতে পারবেন। তিনি নির্বাহী বিভাগের প্রধান এবং তিনি গণপরিষদ গঠন করতে পারবেন, আদেশ জারি করতে পারবেন বা গঠন করতে পারবেন এবং স্থগিত করতে পারবেন। তাহলে এইগুলা ছিল স্বাধীনতার ঘোষণাপত্রে, দ্য প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স। তাহলে এটা ছিল, ভালো করে খেয়াল করি আমরা, স্বাধীনতার ঘোষণাপত্র বা দ্য প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স। এরপরে আমরা লিখব 2 নম্বরে আমরা হেডলাইন লিখব, আপনার 2 নম্বরটা হেডলাইন হবে দ্য প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার। দ্য প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার। আমি লিখে দিচ্ছি 2 নাম্বার, দ্য প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার। বাংলা হচ্ছে অস্থায়ী সংবিধান আদেশ। অস্থায়ী সংবিধান আদেশ, এর বাংলা কি? অস্থায়ী সংবিধান আদেশ, দ্য প্রভিশনাল কনস্টিটিউশনাল। যাক, এখানে একজন প্রশ্ন করেছেন যে কোনো ব্যক্তি না যে কোনো সংসদ সদস্য হবে, যে কোনো ব্যক্তি হবে। কারণ হলো, আপনারা জানেন এখনও কিন্তু সংসদ সদস্য ছাড়াও যে কোনো ব্যক্তিকে কিন্তু প্রধানমন্ত্রী চাইলে, আপনারা জানেন টেকনোক্র্যাট মন্ত্রীর অপশন আছে। টেকনোক্র্যাট মন্ত্রী বলে একটা অপশন আছে আমাদের দেশের সংবিধানে, এখনও পর্যন্ত আছে। আর ওটা ছিল প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার, দ্য প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স। আর ওইটা তো আরও এখনও আপনারা জানেন যে 110% যদি প্রধানমন্ত্রী চান তাহলে সংসদ সদস্য না হয়েও যারা মন্ত্রী হয় তাদেরকে টেকনোক্র্যাট মন্ত্রী বলে। ওকে, আপনারা প্রশ্ন করতে থাকুন,
আমি পরবর্তীতে হলেও সকল উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে। যাক, তাহলে আমরা কি লিখলাম? দ্য প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার, এর বাংলা হলো অস্থায়ী সংবিধান আদেশ। তো লেখা শুরু করি আমরা, যে লিখব আমরা 8 জানুয়ারি 1972, 8 জানুয়ারি 1972 বঙ্গবন্ধু পাকিস্তানের মিয়ানওয়ালি কারাগার থেকে, মিয়ানওয়ালি করাচির মিয়ানওয়ালি কারাগার থেকে মিয়ানওয়ালি কারাগার থেকে মুক্ত হয়ে ব্রিটেন ও ভারত হয়ে 10 জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন করেন। 10 জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন করেন, এটা আমরা সবাই জানি। লিখব আমরা 11 জানুয়ারি তিনি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে, 11 জানুয়ারি তিনি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে অস্থায়ী সংবিধান আদেশ বা দ্য প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার জারি করেন। অস্থায়ী সংবিধান আদেশ বা দ্য প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার জারি করেন। হ্যাঁ, আমি বলে দিচ্ছি গণপরিষদ আদেশ কবে জারি করেন, কে করেন। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, যে ব্যক্তি, হ্যাঁ, ওকে, প্রশ্ন করতে থাকুন, আমি উত্তর দিয়ে দেব। তাহলে 11 জানুয়ারি তিনি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে অস্থায়ী সংবিধান আদেশ বা দ্য প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার জারি করেন। লিখব আমরা এই আদেশে বলা হলো যে বাংলাদেশের সরকার ব্যবস্থা হবে মন্ত্রী পরিষদ শাসিত। তাহলে এই আদেশে কি বলা হলো? আগের আদেশে বলা ছিল, আদেশ না, স্বাধীনতার ঘোষণাপত্রে বলা ছিল বাংলাদেশের সরকার ব্যবস্থা হবে রাষ্ট্রপতি শাসিত। আর অস্থায়ী সংবিধান আদেশে বলা হলো বাংলাদেশের সরকার ব্যবস্থা হবে মন্ত্রী পরিষদ শাসিত, যা অনেকটা ব্রিটেনের ন্যায়। কিসের ন্যায়? ব্রিটেনের ন্যায়, ইংল্যান্ডের ন্যায়। ওকে, অনেকটা ব্রিটেনের ন্যায়, এর সাথে আমরা লিখব। এছাড়াও এই আদেশে বলা হলো যে, আমরা ক খ দিয়ে লিখতে পারি, বাংলাদেশে একটি মন্ত্রিসভা থাকবে এবং প্রধানমন্ত্রী হবেন মন্ত্রিসভার প্রধান। বাংলাদেশে একটি মন্ত্রিসভা থাকবে এবং প্রধানমন্ত্রী হবেন মন্ত্রিসভার প্রধান। বাংলাদেশে একটি মন্ত্রিসভা থাকবে এবং প্রধানমন্ত্রী হবেন মন্ত্রিসভার প্রধান। খ নাম্বার, রাষ্ট্রপতি তার সকল দায়িত্ব প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে পালন করবেন। রাষ্ট্রপতি তার সকল দায়িত্ব প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে পালন করবেন। রাষ্ট্রপতি তার সকল দায়িত্ব প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে পালন করবেন। এটা খ নাম্বার। নাম্বার না দিলেও হবে, গ নাম্বার। 1970 সালের 7 ডিসেম্বর থেকে 1971 সালের 1 মার্চ, 1970 সালের 7 ডিসেম্বর হতে 1971 সালের 1 মার্চ এর মধ্যবর্তী বিভিন্ন তারিখে বিভিন্ন তারিখের নির্বাচনগুলোতে যারা জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন তাদেরকে নিয়ে গণপরিষদ গঠন করা হবে। আমি আবারও বলছি, তাহলে ক নাম্বার, বাংলাদেশে একটি মন্ত্রিসভা থাকবে এবং প্রধানমন্ত্রী হবেন মন্ত্রিসভার প্রধান।
খ নাম্বার, রাষ্ট্রপতি তার সকল দায়িত্ব প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে পালন করবেন। গ নাম্বার, 1970 সালের 7 ডিসেম্বর থেকে 71-এর 1 মার্চ এই সময়ের মধ্যে যারা জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদেরকে নিয়ে গণপরিষদ গঠন করা হবে। এবার আমরা লিখব আমরা, তাহলে আমরা একটু খেয়াল করি। দ্য প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স এর কার্যকারিতা ছিল, ভালো করে খেয়াল করি আমরা। প্রথম যেটা লিখলাম দ্য প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, এটা পিলির কোশ্চেন আছে এর মধ্যে, আপনারা দেখবেন। এর কার্যকারিতা ছিল 26 মার্চ 1971 থেকে 11 জানুয়ারি 1972। খেয়াল করুন, 26 মার্চ 1971 থেকে 11 জানুয়ারি 1972। আর দ্য প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স দ্য প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার এর মেয়াদ ছিল 11 জানুয়ারি 1972 থেকে 12 জানুয়ারি 1972 থেকে 16 ডিসেম্বর 1972। একটু খেয়াল করেন, 12 জানুয়ারি 1972 থেকে 16 ডিসেম্বর 1972, অর্থাৎ মূল সংবিধান কার্যকর হওয়ার পূর্ব পর্যন্ত। অর্থাৎ আমরা এটাও বলতে পারি 15 ডিসেম্বর রাত 12টা পর্যন্ত বা 11:59 পর্যন্ত। এটা জারি করা হয়েছিল কবে একটু খেয়াল করেন, 10 এপ্রিল 71। তাহলে জারি করা হয়েছিল 10 এপ্রিল 71, কিন্তু এর কার্যকারিতা দেওয়া হয়েছে 26 মার্চ থেকে, অর্থাৎ পিছায় গিয়ে। আইনের একটা টার্ম আছে, এটা বলি আমরা ভূতাপেক্ষ কার্যকারিতা, অর্থাৎ যেটা পূর্বে থেকে কার্যকর করা হয়। আর এটা করা হলো কবে, 11 জানুয়ারি করা হয়েছে, বাট 12 জানুয়ারি থেকে 16 ডিসেম্বর পর্যন্ত কার্যকর। আমরা এবার লেখেন, উপরিউক্ত স্বাধীনতার ঘোষণাপত্র ও অস্থায়ী সংবিধান আদেশ দুটি, উপরিউক্ত স্বাধীনতার ঘোষণাপত্র এবং অস্থায়ী সংবিধান আদেশ দুটি পর্যালোচনা করলে দেখা যায় যে এই দুইটি কেবল ঘোষণা ও আদেশ ছিল না। এই দুইটি কেবল ঘোষণা ও আদেশ ছিল না। এই দুইটি কেবল ঘোষণা ও আদেশ ছিল না, এই দুইটি ছিল অন্তর্বর্তীকালীন সংবিধান। অন্তর্বর্তীকালীন সংবিধান। কারণ এই ঘোষণা ও আদেশে, ঘোষণা মানে স্বাধীনতার ঘোষণাপত্র, আদেশ মানে অস্থায়ী সংবিধান আদেশ, এই ঘোষণা ও আদেশে রাষ্ট্রের প্রকৃতি, সরকার ব্যবস্থা, সরকার পদ্ধতি, রাষ্ট্রের প্রকৃতি, সরকার ব্যবস্থা, সরকার পদ্ধতি সহ রাষ্ট্র পরিচালনার যাবতীয় বিষয়গুলি সংক্ষিপ্ত আকারে হলেও অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠেছিল বা বর্ণিত হয়েছিল। সংক্ষিপ্ত আকারে হলে অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠেছিল বা আলোচনা করা হয়েছিল। তাই এই অন্তর্বর্তীকালীন সংবিধান দুটির আলোকে যে সরকারগুলো বা সরকারগুলো, যাই লিখি বোথ আর কারেক্ট,
ওই সময়ে রাষ্ট্র পরিচালনা করেছিল, ওই সময়ে রাষ্ট্র পরিচালনা করেছিল, তাদের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা যায় না, তাদের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা যায় না, এই সরকার অবশ্যই বৈধ ছিল। তাহলে আমাদের মতামত একটা প্রশ্ন ছিল আমাদের, তাদের বৈধতা নিয়ে কোনো প্রশ্ন তোলা যায় না, এই সরকারগুলো বা সরকার অবশ্যই বৈধ ছিল। ওকে, তাহলে আমরা দেখলাম আমরা একটা গঠনমূলক এবং আমরা একটা সৃজনশীল কোশ্চেন সুন্দরভাবে আলোচনা করলাম। ওকে, তাহলে এই ঘোষণাপত্র এবং এই আদেশে রাষ্ট্রের প্রকৃতি, সরকার ব্যবস্থা, সরকার পদ্ধতি, মূল কথা হলো সংক্ষিপ্তভাবে হলেও অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠেছিল। তাই এই অন্তর্বর্তীকালীন সংবিধান দুটির আলোকে যে সরকার রাষ্ট্র পরিচালনা করেছিল, তাদের বৈধতা নিয়ে কোনো প্রশ্ন তোলা যায় না, সেই সরকার অবশ্যই অবশ্যই বৈধ ছিল। দ্যাটস অল। এখন আমাদের নতুন আরেকটা যে প্রশ্ন লেখা ছিল ওটাতে যাব। তার আগে একজন প্রশ্ন করেছেন যে গণপরিষদ নিয়ে একটু বলতে। হ্যাঁ, গণপরিষদ একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন, আমি গণপরিষদ নিয়ে বলছি। 5 নাম্বারের একটা কোশ্চেন আমরা এখন লিখতে পারি টিকা আকারে। তো আমরা একটু হেডলাইন লিখতে পারি গণপরিষদ, লিখি আমরা একটু গণপরিষদ। গণপরিষদ, তাহলে আমাদের দ্বিতীয় কোশ্চেনের প্রশ্নের উত্তর আমরা শেষ করলাম। এখন প্রথম প্রশ্ন ছিল আধুনিক রাষ্ট্রগুলোতে বা দেশগুলোতে কয়ভাবে সংবিধান প্রণয়ন করা যায়, মনে আছে নিশ্চয় আপনাদের 4 ভাবে। বাংলাদেশের সংবিধান কিভাবে প্রণয়ন করা হয়েছিল, উত্তম পদ্ধতি কি, এরপর আমরা শিখলাম 2টি অন্তর্বর্তীকালীন সংবিধান। তাহলে এগুলোও কিন্তু টিকা আকারে বা অর্ধেক অর্ধেক করে ভেঙে দিতে পারে, আর একসাথে দিলেও আমরা দিব, ব্রড যদি আসে, নো প্রবলেম। ওকে, নাও গণপরিষদ। তাহলে গণপরিষদ কি? প্রথম প্রশ্ন হলো গণপরিষদ কি, এবং গণপরিষদ প্রশ্ন ছিল গণপরিষদ আদেশ কবে জারি করা হয়, কে জারি করেন এবং কবে কে জারি করেন। খুব ভালো করে খেয়াল করব আমরা। প্রথম কথা হলো সাধারণভাবে সংবিধান প্রণয়নের জন্য যে পরিষদ গঠন করা হয় তাকে গণপরিষদ বলে। আমি আবারও বলছি, সাধারণভাবে সংবিধান প্রণয়ন করার জন্য যে পরিষদ গঠন করা হয় তাকে গণপরিষদ বলে। সংবিধান প্রণয়নের পর সাধারণত গণপরিষদের আর কোনো কাজ থাকে না, এটা লেখার দরকার নেই। আচ্ছা, আমাদের সংবিধান, আমাদের গণপরিষদ আদেশ জারি করা হয়, গণপরিষদ আদেশ জারি করা হয় 22 মার্চ 1972। 1972। তাহলে গণপরিষদ আদেশ কবে জারি করা হয়? 22 মার্চ 1972। খেয়াল করবেন বইতে লেখা আছে 23 মার্চ, অনেক বইতে লেখা আছে 23 মার্চ। এই 22 মার্চে রাষ্ট্রপতির যে আদেশ, এটা গেজেট প্রকাশ করা হয় 23 মার্চ, গেজেট প্রকাশিত হয়। ওকে, তো সেক্ষেত্রে যদি কেউ সরাসরি 23 মার্চ বলে তাহলে ঠিক ভুল, আমি অন্তত বলবো না। তাহলে গণপরিষদ আদেশ কে জারি করেছিলেন, কবে করা হয়? 22 মার্চ, এবং গেজেট আকারে গেজেট জারি প্রকাশিত হয় 23 মার্চ। গণপরিষদ আদেশ জারি করেছিলেন। তাহলে আরেকটু পিছন থেকে বলি, আমরা 11ই জানুয়ারি দেখলাম অস্থায়ী সংবিধান আদেশ জারি করেছিলেন কে? বঙ্গবন্ধু। এই আদেশে কি বলা ছিল? নাম্বার 1, বাংলাদেশের শাসন ব্যবস্থা হবে মন্ত্রী পরিষদ শাসিত, প্রধানমন্ত্রী হবেন মন্ত্রিসভার প্রধান। এজন্য 12ই জানুয়ারি 1972 বঙ্গবন্ধু রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন, এবং ওই দিন অর্থাৎ 12ই জানুয়ারি তখন সাংবিধানিক রাষ্ট্রপতি হলেন বিচারপতি আবু সাইদ চৌধুরী। তিনি বঙ্গবন্ধুকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিলেন বা শপথ পাঠ করালেন 12ই জানুয়ারি 1972। তাহলে রাষ্ট্রপতি কে হলেন? বিচারপতি আবু সাইদ চৌধুরী। তাহলে গণপরিষদ আদেশ জারি করেছিলেন কে? রাষ্ট্রপতি। তাহলে রাষ্ট্রপতি কে ছিল? বিচারপতি আবু সাইদ চৌধুরী। তিনি গণপরিষদ আদেশ জারি করেছিলেন 22 মার্চ, এবং গেজেট প্রজ্ঞাপন করা হয় 23 মার্চ। তাহলে গণপরিষদ কি? সাধারণত
সংবিধান প্রণয়নের জন্য যে পরিষদ গঠন করা হয় সেটাই গণপরিষদ। তাহলে গণপরিষদে কি বলা ছিল? বলা ছিল যে একই কথা, ওই যে 1970 সালের 7 ডিসেম্বর থেকে 1972 সালের 1 মার্চ এই সময়ের মধ্যে যারা পাকিস্তানের জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হবেন, এটা লেখার দরকার নেই, শুনে রাখবেন। আমি এই জন্য একটু দ্রুত বলছি, হ্যাঁ, যে নির্বাচিত হয়েছিলেন তাদেরকে নিয়ে গণপরিষদ গঠন করা হবে। আর মনে রাখবো আমরা, গণপরিষদের সদস্য ছিল কয়জন? গণপরিষদের প্রথম সদস্য ছিল 469 জন। মনে রাখবো আমরা 469 জন। কিন্তু এখান থেকে বিভিন্ন কারণে বাদ যায় 66 জন, তাহলে গণপরিষদের সদস্য থাকলো 403 জন। তাহলে গণপরিষদের মোট সদস্য ছিল কয়জন? 469 জন। বিভিন্ন কারণে বাদ যায় মানে হলো মুক্তিযুদ্ধকালে শহীদ হয়েছিলেন বা নিহত হয়েছিলেন, তারপর হলো দালালি আইনে আটক হয়েছিলেন, তারপর হলো আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয়েছিলেন, পাকিস্তানের নাগরিকত্ব গ্রহণ করেছিলেন, এরকম সব মিলিয়ে কয়জন ছিল? 66 জন। কয়জন? 66 জন। তাই গণপরিষদের সদস্য থাকলো 403 জন। তাহলে এই ছিল আমাদের গণপরিষদ। তাহলে গণপরিষদ গঠন করা হয়, গণপরিষদ আদেশ জারি করা হয় 22 মার্চ, গেজেট হয় 23 মার্চ। জারি করেছিলেন বঙ্গবন্ধুর অনুরোধে বলি, নির্দেশে বলি, যাই বলি না কেন, রাষ্ট্রপতি বিচারপতি আবু সাইদ চৌধুরী। গণপরিষদের সদস্য প্রথমত ছিল 469 জন, সেখান থেকে বিভিন্ন কারণে সদস্য পদ হারান 66 জন এবং গণপরিষদের মূল সদস্য থাকলো 403 জন। গণপরিষদের প্রথম অধিবেশন বসে 10 এপ্রিল 1972। 10 এপ্রিল 1972। মজার ব্যাপার হলো এই প্রথম অধিবেশনেও 414 জন সদস্য উপস্থিত ছিলেন। তাহলে প্রথম অধিবেশন কবে বসে? 10 এপ্রিল 1972। তাহলে প্রথম অধিবেশন কবে বসেছিল? 10 এপ্রিল 1972। গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ। গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ। প্রথম স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ। প্রথম স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ। গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার ছিলেন মোহাম্মদুল্লাহ। তাহলে 3টা নাম এখানে মনে রাখবেন। প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ, প্রথম স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ, প্রথম ডেপুটি স্পিকার ছিলেন মোহাম্মদুল্লাহ। আচ্ছা, আর বাংলাদেশের সংবিধান গণপরিষদ কর্তৃক প্রণীত হয়। কারা প্রণয়ন করেছিলেন? গণপরিষদ। তাহলে এই ছিল আমাদের সংক্ষেপে গণপরিষদ। তো আপনারা প্রশ্ন করতে থাকুন, যদি কোনো প্রশ্ন থাকে। কে পরিষদ গঠন করে? কে পরিষদ গঠন করে, এটা আসলে প্রশ্নটা ঠিক পুরোপুরি ক্লিয়ার না। সাইফুল ইসলাম রিঙ্কু প্রশ্ন করেছে, বুঝলাম, গুড, ভেরি গুড। সুদীপ্ত, বুঝলাম। হ্যাঁ, আর কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন, আমি আশা করি বুঝতে পারছেন। 22, 23, 30 মার্চ একটু রিপিট করবেন না। 30 মার্চ বলিনি কিন্তু আমি। 30 মার্চ কোনো দীপান্তরা প্রশ্ন করেছেন 23 মার্চ না 30 মার্চ? আপু 23 মার্চ। হ্যাঁ, 23 মার্চ। থ্যাংক ইউ ভেরি মাচ। 23 মার্চ, ওই যে লেখা আছে কিন্তু আমার বোর্ডে। হ্যাঁ ভাইয়া, 23 মার্চ। আলমগীর কবির, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমরা এর পরের অংশে আমরা যাব। আপনারা প্রশ্ন করতে থাকুন এবং যে কোনো ধরনের কোন ধরনের আলোচনা এর পরবর্তীতে আপনারা চান সেগুলো আপনারা কিন্তু জানাবেন আমাদেরকে। আর আপনারা ওকে, তো আমরা আমাদের পরবর্তী প্রশ্ন যেটা ছিল প্রথমেই লেখা ছিল সেটা আমরা একটু লিখব। তার আগে আরেকটা যদি আমরা 2 মিনিটে 3 মিনিটে আরেকটা প্রশ্ন আমরা উত্তর দিয়ে যাই, তাহলে আমাদের এখান থেকে আমরা জানছি না কিন্তু আরও একটা প্রশ্ন পড়া হয়ে যাচ্ছে, ব্রড কোশ্চেন। সেটা আমি প্রশ্নটা পরে বলছি। তাহলে আমরা এই প্রশ্নটা কিন্তু লিখিনি, আমরা একটু লিখবো। আমরা লিখবেন, এটা আপনারা সবাই জানেন, এই জন্য আমাদের সময় লাগবে মাত্র 3-4 মিনিট। ওকে, যেহেতু আপনারা সবাই এটা জানেন, আমাদের সময় লাগবে মাত্র 5 মিনিট। খসড়া সংবিধান প্রণয়ন কমিটি, একটা টিকা আসলো, মনে করেন টিকাটার নাম দিল খসড়া
সংবিধান প্রণয়ন কমিটি। একটু খেয়াল করবেন, ভালো করে খেয়াল করবেন যে গণপরিষদের সদস্য আমরা পেয়েছিলাম কয়জন? 403 জন। 403 জন। কাজ কি ওনাদের? সংবিধান প্রণয়ন করা। কাজ কি? সংবিধান প্রণয়ন করা। ভাই আমরা পিলিতে শিখছিলাম সংবিধান কি? রাষ্ট্রের সর্বোচ্চ আইন, নিশ্চয়ই মনে আছে আপনাদের। তাহলে সর্বোচ্চ আইন, আচ্ছা সর্বোচ্চ আইনও তো এক ধরনের আইন, সর্বোচ্চ আইনও তো এক ধরনের আইন। তাই এই 403 জন সবাই কি আইন জানেন? না। আইন বোঝেন? না। তাহলে সবার থাকার প্রয়োজন আছে? নাই। তাহলে যারা আইন বোঝেন এবং জানেন, সর্বস্তরের প্রতিনিধিদেরকে নিয়ে একটা কমিটি গঠন করা হয়, যেটা নাম দেওয়া হয় খসড়া সংবিধান প্রণয়ন কমিটি। খসড়া সংবিধান প্রণয়ন কমিটি এটা। তাহলে এখান থেকে সদস্য নেওয়া হয় কয়জন? 34 জন। এর মধ্যে আওয়ামী লীগের ছিলেন 33 জন, আর বিরোধী দলের ছিলেন একজন। একমাত্র বিরোধী দলের সদস্য ছিলেন, আপনারা জানেন, যে সুরঞ্জিত সেনগুপ্ত। এর প্রধান ছিলেন তৎকালীন আইনমন্ত্রী ডক্টর কামাল হোসেন। তাহলে খসড়া সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন ডক্টর কামাল হোসেন। এটা গঠন করা হয় 11ই এপ্রিল, অর্থাৎ 10 এপ্রিলের পরের দিন, 11 এপ্রিল। এবং এর প্রধান বা সভাপতি ছিলেন তৎকালীন আইনমন্ত্রী ডক্টর কামাল হোসেন। একমাত্র 33 জন ছিলেন আওয়ামী লীগের, এবং একমাত্র বিরোধী দলের সদস্য ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। এবং একমাত্র মহিলা সদস্য ছিলেন হ্যাঁ, আমাদের সংবিধানের বৈশিষ্ট্য। আমি এই প্রশ্নে কিন্তু এখনো আমি আলমগীর কবির ভাই, আমি কিন্তু এই প্রশ্নটা আমার আছে, এখনই আলোচনা করব। তার আগে আমাদের এর আগের প্রশ্নগুলো আমরা আলোচনা করে নিচ্ছি। হ্যাঁ, সো আমি এটার উত্তরে যাচ্ছি। বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য কয়টা, বিষয়টা যদি একটু বলতেন। হ্যাঁ, এর পরের কোশ্চেনটাই হলো আমাদের তাই। তাহলে খসড়া সংবিধান প্রণয়ন কমিটির মোট সদস্য ছিল 34 জন। প্রধান বা সভাপতি ছিলেন তৎকালীন আইনমন্ত্রী ডক্টর কামাল হোসেন। একমাত্র বিরোধী দলের সদস্য ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত, উনি ন্যাপের সদস্য ছিলেন। বাকি 33 জন ছিলেন আওয়ামী লীগের, এবং একমাত্র মহিলা সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু। এই কমিটি বিভিন্ন সময়ে 74টি বৈঠকে মিলিত হয়ে প্রায় 300 ঘন্টা পরিশ্রম করে, দুইটা ইনফরমেশন আপনারা লিখবেন। 74টি বৈঠকে মিলিত হয়ে প্রায় 300 ঘন্টা পরিশ্রম করে জাতির জন্য একটা সংবিধান প্রণয়ন করলেন। এই সংবিধান গণপরিষদে উত্থাপন করা হয় 12ই অক্টোবর। আমরা সবাই জানি কবে উত্থাপন করা হয়, 12ই অক্টোবর 72। তাহলে সংবিধান গণপরিষদ উত্থাপিত হয় কবে? 12ই অক্টোবর। গৃহীত হয় 4 নভেম্বর 72। গৃহীত মানে গ্রহণ করা হয়। কার্যকর হয় 16ই ডিসেম্বর 72 থেকে। তাহলে উত্থাপন করা হয় 12ই অক্টোবর 1972। গৃহীত হয় 4 নভেম্বর 1972 এবং কার্যকর হয় 16ই ডিসেম্বর 1972। আমরা এভাবেও বলতে পারি, বিষয়টাকে একটু মনে রাখার জন্য। পিলি দেখেন, আমি বারবার আমরা বলি যে লিখিত পরীক্ষার প্রস্তুতি নিলে প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি কিন্তু এমনি হয়ে যায়। তো দেখেন কিভাবে আপনারা কিন্তু অলরেডি আমি যেটুকু আলোচনা করেছি এর মধ্যে দেখছেন যে রিটেনের মধ্যে পিলির অনেক পড়া আছে, এটাও কিন্তু পিলির একটা পড়া। এই 3টা ডেট খুব গুরুত্বপূর্ণ। তাহলে উত্থাপিত হয় 12ই অক্টোবর, গৃহীত হয় 4 নভেম্বর, কার্যকর হয় 16ই ডিসেম্বর। তাহলে আমরা সবাই আমার সঙ্গে বলবেন 12-4-16,
অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তো আমরা একটু বলতে পারি 12/4/16, 12/4/16, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। 12/4/16, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ওকে, তাহলে উত্থাপিত হয় 12 অক্টোবর, গৃহীত হয় 4 নভেম্বর এবং কার্যকর হয় 16 ডিসেম্বর 1972 থেকে। তো আমরা দেখলাম এই হলো আমাদের গণপরিষদ বলি। তাহলে এই যে বিষয়গুলি আমরা আলোচনা করলাম, একটা অনেক বড় যদি কোশ্চেন আসে 20 নম্বরের, বাংলাদেশের সংবিধান প্রণয়নের ইতিহাস আলোচনা করুন, তাহলে কিন্তু আমরা এগুলো লিখলেই হবে, শুধু সাজায় গুছাই লিখলেই হবে। মূল ইনফরমেশনগুলো কিন্তু আমাদের কাছে আছে। ওয়ান থিং ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, দ্য থিং ইজ দ্যাট আমি সবসময় বলি, ক্লাসগুলো যদি আপনারা নিয়মিত করেন, পরীক্ষায় প্রশ্ন কমন আসবে না, বা আসলেও আসুক বা নাই আসুক, উত্তরগুলো কমন থাকবে। পরীক্ষায় প্রশ্ন কমন থাক আর না থাক, উত্তরগুলো কমন থাকবে। ওকে, তাহলে আমরা দেখলাম যে এখন যে এই কোশ্চেনটাও আমরা শিখে ফেললাম এর মধ্যে। ওকে, আমরা এখন আমাদের সেই আরেকটা ব্রড কোশ্চেন সেটাতে যাব আমরা, যে বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য, প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। বাংলাদেশের সংবিধানের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন, বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। এই প্রশ্নটা শিখলে দেখব আমরা আমাদের টোটাল সংবিধান সম্পর্কে একটা ভালো ধারণা হয়ে যাবে। টোটাল সংবিধান সম্পর্কে একটা ভালো ধারণা হয়ে যাবে। তাহলে বাংলাদেশের সংবিধানের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। আমরা পয়েন্টগুলো লিখব, একটা একটা করে লিখব এবং আলোচনা করব। নাম্বার 1, লিখিত সংবিধান। 1 নম্বর পয়েন্ট হলো লিখিত সংবিধান। তাহলে 1 নম্বর পয়েন্ট কি? লিখিত সংবিধান। বলেন 1 নম্বর পয়েন্ট কি? লিখিত সংবিধান। এর ব্যাখ্যা লিখবেন একটু, কারণ এটা ব্রড কোশ্চেন। প্রধান প্রধান বৈশিষ্ট্য, তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য হলে এটি একটা লিখিত সংবিধান। আপনারা জানেন সংবিধান সাধারণত 2 প্রকারের, এক হলো লিখিত আর এক হলো অলিখিত। আপনারা এও জানেন পৃথিবীতে মাত্র কয়েকটা দেশের সংবিধানই অলিখিত: ব্রিটেন, সৌদি আরব, স্পেন, নিউজিল্যান্ড। ব্রিটেন, সৌদি আরব, স্পেন, নিউজিল্যান্ড, আর ইসরায়েলও বলা যায়। আর বাকি সকল দেশের সংবিধান হলো লিখিত। আর বাংলাদেশের সংবিধানও ডেফিনেটলি লিখিত সংবিধান। এবং 4 নভেম্বর 1972, অর্থাৎ যেদিন সংবিধান গৃহীত হয়েছে, এই দিন থেকে বাংলাদেশের সংবিধান একটি লিখিত দলিল হিসেবে আজও কার্যকর আছে। তাহলে এটা লিখিত সংবিধান কবে থেকে? 4 নভেম্বর 1972 থেকে বাংলাদেশের সংবিধান একটি লিখিত দলিল হিসেবে আজও কার্যকর আছে। তাহলে পৃথিবীর অধিকাংশ দেশের সংবিধান কেমন? লিখিত। বাংলাদেশের সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য হলো এটি একটি লিখিত সংবিধান। কবে থেকে? 4 নভেম্বর 1972 থেকে। এরপরে আমরা লিখব, প্রথম বৈশিষ্ট্য আমরা পাইলাম কি? লিখিত সংবিধান। এরপরে আমি একটু চা খাই। হ্যাঁ, আচ্ছা, অসুবিধা নাই, ব্রেক না, আমরা চা খেতে খেতেই পড়ি, আলোচনা করি। হ্যাঁ, বেশি করে চা খাইতে হবে এখন। আবার তো কোভিড বেড়ে গেছে, ভয় পাওয়ার কোনো দরকার নাই। তথ্য আপনারা জানেন, তারপরও বলছি। 2020 সালে কোভিডে মারা গেছে মাত্র, এখন পর্যন্ত মারা গেছে কত সেটা বলছি না, 2020 সালে কোভিডে মারা গেছে 5,500-এর মতো মানুষ। ঠিক এই সময় 2020 সালে সুইসাইড করেছে প্রায় 11,000 মানুষ, তার ডাবলেরও বেশি। নাম্বার 3, যে এই সময় হার্ট অ্যাটাকে মারা গেছে প্রায় 1,80,000 মানুষ। তাহলে করোনার চেয়ে কত কত গুণ বেশি। সো আমাদের এই সকল বিষয়েও কিন্তু সচেতন হওয়া লাগবে। হ্যাঁ, কোভিড একটা আতঙ্কের নাম, তবে আতঙ্কিত নয়, আমরা সচেতন থাকবো। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য আমরা কি পাইলাম? লিখিত সংবিধান। তাহলে কবে থেকে আমাদের সংবিধান একটি লিখিত দলিল? 4 নভেম্বর 1972, যেদিন সংবিধান কি। 2 নম্বর পয়েন্ট লিখবো আমরা,
2 নম্বর পয়েন্ট লিখব আমরা প্রস্তাবনা। প্রস্তাবনা আমাদের সংবিধানের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হলো এটি প্রস্তাবনা দিয়ে শুরু হয়েছে। প্রস্তাবনা দিয়ে শুরু হয়েছে। আমাদের সংবিধানের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হলো এটি প্রস্তাবনা দিয়ে শুরু হয়েছে। লিখব আমরা প্রস্তাবনা। প্রস্তাবনার ব্যাখ্যা লিখছি আমরা। প্রস্তাবনা সংবিধানের শীর্ষে উল্লেখ থাকে। প্রস্তাবনা সংবিধানের শীর্ষে উল্লেখ থাকে। প্রস্তাবনা সংবিধানের শীর্ষে উল্লেখ থাকে। আচ্ছা, কেউ যদি আমরা বাংলাতে প্রশ্ন করাই ভালো, ইংরেজিতে প্রশ্ন করে ইংরেজি বর্ণে বাংলা লিখে প্রশ্ন করলে কিন্তু পড়া কঠিন হয়ে দাঁড়ায়। ওই জন্য আমরা চেষ্টা করব বাংলাতে, অথবা থ্রু ইংলিশেও করতে পারি, তাতেও অসুবিধা নেই। তাহলে প্রস্তাবনা সংবিধানের শীর্ষে উল্লেখ থাকে। লিখি আমরা প্রস্তাবনা সংবিধানের শীর্ষে উল্লেখ থাকে। এর মাধ্যমে মানে প্রস্তাবনার মাধ্যমে সংবিধান প্রণয়নের উদ্দেশ্য রাষ্ট্রের উদ্ভব ও পটভূমি সম্পর্কে ধারণা পাওয়া যায়। প্রস্তাবনার মাধ্যমে সংবিধান প্রণয়নের উদ্দেশ্য রাষ্ট্রের উদ্ভব ও পটভূমি সম্পর্কে ধারণা পাওয়া যায়। প্রস্তাবনাকে একটি ঘোষণাও বলা যায়। প্রস্তাবনার মাধ্যমে সংবিধান প্রণেতাদের ইচ্ছা ও রাষ্ট্র গঠনের উদ্দেশ্য সম্পর্কে উল্লেখ থাকে। এতে জনগণের অঙ্গীকার ও সংবিধান প্রণয়নের উদ্দেশ্য লক্ষ্য বর্ণনা করা হয়। এতে সংবিধান প্রণয়নের উদ্দেশ্য ও লক্ষ্য বর্ণনা করা হয়। বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনাকে গাইডিং স্টারও বলা হয়। প্রস্তাবনাকে কি বলা হয়? গাইডিং স্টার। প্রস্তাবনাকে বলা হয় গাইডিং স্টার। ওকে, তাহলে প্রস্তাবনা হলো এমন একটা জিনিস যা সংবিধানের শীর্ষে মানে প্রথমে থাকে। এর মাধ্যমে রাষ্ট্রের উদ্দেশ্য, সংবিধান প্রণেতাদের ইচ্ছা আকাঙ্ক্ষা, রাষ্ট্র গঠনের উদ্দেশ্য ইত্যাদি ইত্যাদি বর্ণনা করা। এবং আমাদের সংবিধানের প্রস্তাবনাকে কি বলা হয়? গাইডিং স্টার বলা হয়। তাহলে এরপরে আমরা লিখব, বোর্ড দেখা যাচ্ছে তো? এরপরে আমরা লিখব সংবিধানের খসড়া সংবিধানকে লিখলো। যে প্রশ্নগুলোর উত্তর আমি এখন দিতে পারছি না, মানে কিছু কিছু প্রশ্ন তো আমি আলোচনার সময় চলে যাচ্ছে, সেগুলো আমি পরে উত্তর দিয়ে দেবো। একজন নিয়াজ মাহমুদ প্রশ্ন করেছেন, সংবিধানের 7 খতে বলা হয়েছে সংবিধানের প্রথম দ্বিতীয় ভাগে কোনো সংশোধন করা যাবে না, কিন্তু
ধর্মনিরপেক্ষতা নিয়ে কেন পঞ্চম ও 15তম সংশোধনী হলো? ইটস এ ভেরি গুড কোশ্চেন। আমি উত্তর দিচ্ছি। উত্তরটা একটু পরেই দিই, আমাদের এই একটু পরেই আলোচনা আছে। হ্যাঁ, আমরা একটু পরেই দিই উত্তরটা। তাহলে প্রস্তাবনা তো আমরা লিখলাম। 3 নাম্বার পয়েন্ট লিখব আমরা, দুষ্পরিবর্তনীয় সংবিধান। দুষ্পরিবর্তনীয় সংবিধান 3 নাম্বার পয়েন্ট, দুষ্পরিবর্তনীয় সংবিধান। এই যে নিয়াজ মাহমুদ ভাই সম্ভবত প্রশ্ন করেছিলেন, বা ভুল হলে সরি ক্ষমা করবেন নামটা। এইখানেই আমাদের এই কথাটা বলা আছে। প্রথম প্রশ্ন, আমাদের সংবিধান যে দুষ্পরিবর্তনীয়, এটা কোথায় বলা আছে? একটু বলেন তো, আপনারা একটু কমেন্ট করে বলেন তো, বাংলাদেশের সংবিধান যে দুষ্পরিবর্তনীয়, এটা কোথায় বলা আছে? বাংলাদেশের সংবিধান যে দুষ্পরিবর্তনীয়, এটা বলা আছে 142 নং অনুচ্ছেদে। ভালো করে খেয়াল করেন, এখানে বলা আছে এই সংবিধান বা এর কোনো অনুচ্ছেদ বা কোনো অংশ যদি সংশোধন করতে হয় তাহলে 2/3 সংখ্যাগরিষ্ঠতা লাগবে, 2/3 মেজরিটি লাগবে। কি লাগবে? 2/3 সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হবে। ইট মিনস ইটস এ রিজিড কনস্টিটিউশন। তাহলে আমাদের সংবিধান যে দুষ্পরিবর্তনীয়, এটা কোথায় বলা আছে? 142 নং অনুচ্ছেদে। ভালো করে খেয়াল করি আমরা। তাহলে সংবিধান যে লিখব আমরা, সংবিধানের 142 নং অনুচ্ছেদ অনুযায়ী, সংবিধানের 142 নং অনুচ্ছেদ অনুযায়ী বলা হয়েছে যে সংবিধান সংশোধন করতে হলে 2/3 সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হবে। 2/3 সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হবে, অর্থাৎ বাংলাদেশের সংবিধান একটি দুষ্পরিবর্তনীয় সংবিধান। বাংলাদেশের সংবিধান একটি দুষ্পরিবর্তনীয় সংবিধান। ওকে, তাহলে কোথায় বলা আছে? 142-তে। নেক্সট দেখেন, ওই সঙ্গেই প্যারা করে লেখেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সাতের খ নং অনুচ্ছেদ সংযোজন করে এই সংবিধানকে আরও দুষ্পরিবর্তনীয় করে তোলা হয়েছে। 7-এর খ নং অনুচ্ছেদ সংযোজন করে এই সংবিধানকে আরও দুষ্পরিবর্তনীয় করে তোলা হয়েছে। এই যে এইমাত্র ভাই যে প্রশ্নটা করলেন যে আমাদের সংবিধানের 7-এর খতে কি বলা আছে? 7-এর খতে বলা আছে, আপনি যেটা বলছেন শুধু সেটাই বলা নাই, আরও অনেক কিছু বলা আছে। কি বলা আছে আমি এখন বলছি। বলা হচ্ছে যে অন্য কোনো জায়গায়, অর্থাৎ 142 নং অনুচ্ছেদে যাই বলা থাক না কেন, ভেরি ইম্পর্ট্যান্ট থিং, বলছে 142-এ যাই বলা থাক না কেন, এই সংবিধানের প্রস্তাবনা প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, আপনি কিন্তু পুরোটা উল্লেখ করেনি। প্রস্তাবনা প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ এবং নবম ক ভাগ এবং এই সংবিধানের বেসিক স্ট্রাকচার কোনোভাবেই সংশোধন পরিবর্তন করা যাবে না। এটা এবার 41তম প্রিলিমিনারি কোশ্চেন আসছিল, রাইট? দেখবেন, আপনারা দেখছেন অলরেডি। তাহলে আমাদের এই সংবিধানকে তাহলে কি করা হয়েছে? আরও দুষ্পরিবর্তনীয় করে তোলা হয়েছে। তাহলে এটা একটা বৈশিষ্ট্য। উনি প্রশ্ন করেছেন যে তাহলে কিভাবে পঞ্চম সংশোধনীতে রাষ্ট্রধর্মের বিষয় পরিবর্তন করা হয় এবং
পঞ্চম এবং পঞ্চদশ সংশোধনীতে কিভাবে, হ্যাঁ 142, গুড, ভেরি গুড। বরিশাল রেজাউল ইসলাম, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। বাংলাদেশ বিষয় বলি আপনাকে মিস করে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, মিস ইউ টু। এনিওয়ে, তাহলে ভালো করে খেয়াল করি আমরা যে বলা হচ্ছে যে এই সংবিধানের প্রথম ভাগ প্রস্তাবনা, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ, নবম ক ভাগ এবং বেসিক স্ট্রাকচার কোনোভাবেই সংশোধন করা যাবে না। তাহলে কিভাবে পঞ্চম সংশোধনীতে এবং পঞ্চদশ সংশোধনীতে ধর্মনিরপেক্ষতার বিষয় নিয়ে সংশোধন করা হলো? দেখেন এই অংশটা, এই যে 7 খ, 7 খ, এই অনুচ্ছেদ কিন্তু মূল সংবিধানে ছিল না। এটা 2011 সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমেই এটা যুক্ত করা হয়েছে। তাহলে 2011 সালের আগে পঞ্চম সংশোধনী হয় 1979 সালে, 1979 সালে। তাহলে এই সময় কিন্তু সংশোধন করা কোনো প্রবলেম ছিল না, বিকজ এ সময় 7 খ বা 7B নামে কোনো অনুচ্ছেদ ছিল না এই বিষয়টা। নাম্বার 2 হলো পঞ্চদশ সংশোধনীর মাধ্যমেই এসে এই 7 খ করা হয়েছে। আগে ওই ধর্মনিরপেক্ষতাকে রিপ্লেস করা হয়েছে, তারপর 7 খকে যুক্ত করা হয়েছে। আশা করি আমি বিষয়টি ক্লিয়ার করতে পারছি। আর কোনো প্রশ্ন থাকলে আপনি জানাবেন। হ্যাঁ, আচ্ছা, তো এরপরে তাহলে আমরা দেখলাম আমাদের সংবিধানের আরেকটি বৈশিষ্ট্য কি, দুষ্পরিবর্তনীয় সংবিধান। তাহলে আমাদের সংবিধান যে দুষ্পরিবর্তনীয়, এটা কোথায় বলা আছে? 142-তে। আর দুষ্পরিবর্তনীয় থেকে আরও দুষ্পরিবর্তনীয় করে তোলা হয়েছে কোথায়? 7 খ নং অনুচ্ছেদের মাধ্যমে। এর পরের পয়েন্ট আমরা লিখব সংবিধানের প্রাধান্য। সংবিধানের প্রাধান্য আমরা পরের পয়েন্ট লিখব, 4 নাম্বার পয়েন্ট, সংবিধানের প্রাধান্য। 4 নাম্বার, সংবিধানের প্রাধান্য। ওকে, তাহলে প্রথম আমরা যে পয়েন্টগুলো লিখছি এগুলো একটু পড়ি। লিখিত সংবিধান, দুষ্পরিবর্তনীয় সংবিধান, প্রস্তাবনা, সংবিধানের প্রাধান্য। আমার সঙ্গে সঙ্গে একটু বলি সবাই। লিখিত সংবিধান, দুষ্পরিবর্তনের সংবিধান, লিখিত সংবিধান, দুষ্পরিবর্তনের সংবিধান, প্রস্তাবনা, সংবিধানের প্রাধান্য। সংবিধানের প্রাধান্যের কথা কোথায় বলা হয়েছে? 7-2 নং অনুচ্ছেদে। কোথায় বলা হয়েছে? 7-2, 7(2) বলা হয়েছে সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন। লিখব আমরা, সংবিধানের প্রাধান্যর কথা উল্লেখ করা হয়েছে 7-2 নং অনুচ্ছেদে, এবং এখানে বলা হয়েছে যে সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন, সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন, এবং সংবিধানের সাথে অসামঞ্জস্য আইন বাতিল বলে গণ্য হবে। 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 অর্থাৎ যদি কখনো কোনো আইনের কোনো অংশবিশেষ বা পুরাটা এই সংবিধানের কোনো অংশের সাথে অসামঞ্জস্য বা সাংঘর্ষিক হয়, তাহলে ওই আইনের যতখানি বা যতটুকু অসামঞ্জস্য বা সাংঘর্ষিক ততটুকু বাতিল বলে গণ্য হবে। এখানে একটা মজা হলো, দেখেন খেয়াল করেন, নতুন করে কোনো আইন করে একে বাতিল করা লাগবে না। ইট উইল বি অটোমেটিক্যালি ভয়েড। ইট উইল বি অটোমেটিক্যালি ভয়েড। হ্যাঁ, তাহলে এটাকে বলা হয় ইট উইল বি অটোমেটিক্যালি ভয়েড। ওকে, তাহলে লিখিত সংবিধান, দুষ্পরিবর্তনের সংবিধান, প্রস্তাবনা, সংবিধানের প্রাধান্য। লিখিত সংবিধান, দুষ্পরিবর্তনের সংবিধান, প্রস্তাবনা, সংবিধানের প্রাধান্য। লিখিত সংবিধান, দুষ্পরিবর্তনের সংবিধান, তারপর হলো প্রস্তাবনা, সংবিধানের প্রাধান্য। 5 নাম্বার পয়েন্ট লিখব আমরা। 5 নাম্বার পয়েন্ট লিখব আমরা, রাষ্ট্র পরিচালনার মূলনীতি। রাষ্ট্র
পরিচালনার মূলনীতি। ওকে, রাষ্ট্র পরিচালনার মূলনীতি। আচ্ছা, একজন জানি প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য কতটি। আসলে এটা কোনো প্রশ্ন না, ইটস নট এ গুড কোশ্চেন অর নট এ কোশ্চেন, বাট যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য কতটি, আমার জানা মতে এই প্রশ্ন এখনও কোথাও আসে নাই। অন্যতম বৈশিষ্ট্য এভাবে অনেকবার কোশ্চেন এসছে, কিন্তু কতটি আসে নাই। তারপরে উত্তর হবে 12টি। কতটি? 12টি। যদিও সংবিধানের বৈশিষ্ট্য আরও অনেক বেশি বলা যায়, হ্যাঁ, তাহলে কিন্তু পরীক্ষায় যদি আসে তাহলে উত্তর দেবেন 12টি। আচ্ছা, যেখানে আমরা ছিলাম সেখানেই থাকি। রাষ্ট্র পরিচালনার মূলনীতির কথা বলা আছে আমাদের সংবিধানের, হ্যাঁ, 8 নং অনুচ্ছেদে। কত নং অনুচ্ছেদে? 8 নং অনুচ্ছেদে বলা আছে রাষ্ট্র পরিচালনার প্রধান মূলনীতি 4টি। রাষ্ট্র পরিচালনার প্রধান মূলনীতি 4টি: সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। তাহলে রাষ্ট্র পরিচালনার মূলনীতি এটা একটা বৈশিষ্ট্য। এটা কত নং অনুচ্ছেদে বলা আছে? সংবিধানের 2য় ভাগে প্রধান মূলনীতির কথা বলা আছে 8 নং অনুচ্ছেদে। প্রধান মূলনীতি 4টি: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। ওকে, এই মূলনীতি। এবং আরেকটা প্রশ্ন আপনাদের হতে পারে, সেটা আমরা পরে আলোচনা করব, যে রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো সংবিধানের কোথায় বলা আছে। তাহলে রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলোর কথা বলা আছে সংবিধানের 2য় ভাগে। মনে রাখবো আমরা, ইটস এ ব্রড কোশ্চেন। 2য় ভাগে অনুচ্ছেদ 8 থেকে 25। কততে বলা আছে? অনুচ্ছেদ 8 থেকে 25। 8 থেকে 25 এর মধ্যে প্রধান মূলনীতি 4টি, যেটা বলা আছে 8 নং অনুচ্ছেদে। আমরা এইমাত্র বললাম 8 নং অনুচ্ছেদে যেটা 4টি: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। তাহলে আমরা কয়টা পয়েন্ট পড়লাম এ পর্যন্ত? 5টি। 5টি পয়েন্ট হলো লিখিত সংবিধান, দুষ্পরিবর্তনের সংবিধান, প্রস্তাবনা। লিখিত সংবিধান, দুষ্পরিবর্তনের সংবিধান, প্রস্তাবনা, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, সংবিধানের প্রাধান্য। এবার আমরা লিখব মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা। মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা। ওকে, মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা। নেক্সট পয়েন্ট, মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা। মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা। ওকে, লিখিত সংবিধান, তাহলে আমরা পড়েছি লিখিত সংবিধান, দুষ্পরিবর্তন সংবিধান, প্রস্তাবনা, রাষ্ট্র পরিচালনার মূলনীতি। তারপর হলো লিখিত সংবিধান, দুষ্পরিবর্তনের সংবিধান, প্রস্তাবনা, সংবিধানের প্রাধান্য, রাষ্ট্র পরিচালনার মূলনীতি। এরপর আমরা লিখলাম মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা। তো মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থার কথা কোথায় বলা আছে? 55 নং অনুচ্ছেদে। কোথায় বলা আছে? 55 নং অনুচ্ছেদে বলা আছে মন্ত্রিসভার কথা, যে একজন প্রধানমন্ত্রী থাকবেন, একজন পিএম থাকবেন, আর তিনি থাকবেন মন্ত্রিসভার প্রধান, এবং তার নেতৃত্বে একটা মন্ত্রিসভা থাকবে। তিনি যে তালিকা দিবেন সেই অনুযায়ী একটা মন্ত্রিসভা। তাহলে এক কথায় সরকার ব্যবস্থা সাধারণত 2 ধরনের হয়ে থাকে। সরকার ব্যবস্থা সাধারণত 2 ধরনের হয়ে থাকে। এক হলো রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা, আর এক হলো মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা। রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা, আর এক হলো মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা। আমাদের সরকার ব্যবস্থা কেমন? মন্ত্রিপরিষদ শাসিত, যেখানে প্রধানমন্ত্রী হলো প্রধান এবং মোটামুটি যে সকল নির্বাহী কর্তৃত্ব তারাই পরিচালনা করে থাকেন। তাহলে মন্ত্রিসভার কথা বলা আছে কোথায়? 55 নং অনুচ্ছেদে। ওকে, এর পরের পয়েন্ট আপনারা লিখবেন, তাহলে মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা। এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা। 7 নম্বর পয়েন্ট,
এক কেন্দ্রিক শাসন লিখব আমরা, সরি, এক কক্ষ বিশিষ্ট আইনসভা, এক কক্ষ বিশিষ্ট আইনসভা। এক কক্ষ বিশিষ্ট আইনসভা, তাহলে মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা আমরা দেখলাম। এরপরে হলো এক কক্ষ বিশিষ্ট আইনসভা। তো আমরা নিশ্চয়ই জানি, সবাই জানি, আইনসভা সাধারণত দুই ধরনের হয়ে থাকে, এক কক্ষ বিশিষ্ট আর দ্বিকক্ষ বিশিষ্ট। ছোটোবেলায় যখন পড়তাম আমার মাথার মধ্যেও ঢুকতো না বাংলাদেশের পার্লামেন্টের নাম জাতীয় সংসদ। আপনারা জানেন যে ভার্সিটি অ্যাডমিশনের সময় আপনারা সবাই পড়ছিলেন, আমিও পড়ছিলাম, ক্যাডেট কোচিংয়ের সময় অনেকে পড়ছেন। তাহলে বাংলাদেশের পার্লামেন্টের নাম জাতীয় সংসদ, কয় কক্ষ বিশিষ্ট? এক কক্ষ বিশিষ্ট। কয় তালা? 9 তালা। তাহলে কক্ষ একটা, তালা 9টা। মাথার মধ্যে খালি ঘুরতো আমার, তাই না? আশা করি বিষয়টা এখন অনেকেই বোঝেন, তবে সবাই যে বোঝেন বিষয়টা তা না। তো এখন আমি একটু ক্লিয়ার করি। তাহলে আইনসভা সাধারণত দুই ধরনের হয়ে থাকে, এক কক্ষ বিশিষ্ট আর দ্বিকক্ষ বিশিষ্ট। কেমন? এক কক্ষ বিশিষ্ট আর দ্বিকক্ষ বিশিষ্ট। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার ক্ষেত্রে একটি নিম্নকক্ষ এবং একটি উচ্চ কক্ষ থাকে। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার ক্ষেত্রে একটি উচ্চ কক্ষ এবং একটি নিম্ন কক্ষ থাকে। যেমন, হ্যাঁ, সোহেল লিখছে, এনামুল হক, অ্যাচিভমেন্ট খুলনা, ওকে, ইউ আর ওয়েলকাম। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারেন, যে কোনো বিষয়ে কোন কোন ধরনের ক্লাস চান, আর অথবা অন্য যে কোনো বিষয়ে অ্যাচিভমেন্ট সম্পর্কে অথবা আমাদের সম্পর্কে অথবা ক্লাস সম্পর্কে, সংবিধান সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। তো আমরা আসি। তাহলে আইনসভা সাধারণত দুই ধরনের হয়ে থাকে, এক কক্ষ বিশিষ্ট এবং দ্বিকক্ষ বিশিষ্ট। যেমন ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বিদ্যমান। এখানে একটি নিম্নকক্ষ এবং একটি উচ্চকক্ষ থাকে। এখানে একটি নিম্নকক্ষ এবং একটি উচ্চকক্ষ থাকে। বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ। বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ, এটি এক কক্ষ বিশিষ্ট। বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ, এটি এক কক্ষ বিশিষ্ট। এর কোনো উচ্চকক্ষ বা নিম্নকক্ষ নাই। বাংলাদেশের জাতীয় সংসদ সমগ্র দেশের জন্য আইন প্রণয়ন করে। বাংলাদেশের জাতীয় সংসদ সমগ্র দেশের জন্য আইন প্রণয়ন করে। আপনারা দেখেছিলেন যে নরেন্দ্র মোদী এবং আমাদের বাংলাদেশ বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যাই বলি না কেন আমরা, বা দুই দেশের পক্ষ থেকে হয়তো তিস্তার পানি বন্টন চুক্তি করতে চাওয়া হয়েছিল। তো তখন কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভেটো বলি, বাধা বলি, এই কারণে কিন্তু হয় নাই। তার মানে নিম্নকক্ষ থাকলে একটা সুবিধা হলো উচ্চকক্ষ চাইলেই যা ইচ্ছা তাই করতে পারে না, তাই না? তাহলে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে কিন্তু আমি দেখতে পাই, বা আপনারাও দেখবেন, যে যেখানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে সেটাই গণতন্ত্রের জন্য কল্যাণকর। সো ইন ফিউচারে আমাদের দেশেও আশা করি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হতে পারে বা হবে, বা সেটাই হয়তো কল্যাণকর হবে। এনিওয়ে, যাক, পরের পয়েন্ট আমরা লিখব। তাহলে আমরা কি লিখলাম? লিখিত সংবিধান, দুষ্পরিবর্তনের সংবিধান, প্রস্তাবনা, সংবিধানের প্রাধান্য, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা। এর পরের পয়েন্ট লিখব আমরা মৌলিক অধিকার। মৌলিক অধিকার, 8 নম্বর পয়েন্ট, মৌলিক অধিকার। মৌলিক অধিকার। তো মৌলিক অধিকারের কথা বলা আছে আমাদের সংবিধানের কোথায়? আমরা অনেকেই ভুল করি। আপনারা জানেন যে মৌলিক অধিকার কয়টি? এখনও শতকরা ম্যাক্সিমাম 95% শিক্ষিত মানুষের উত্তর দিবে 5টি বা 6টি। ইটস এ অ্যাবসলিউটলি রং আনসার। বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার 18টি। কয়টি? 18টি। এটা বলা আছে সংবিধানের 3য় ভাগে। লিখব আমরা, বাংলাদেশের সংবিধানের 3য় ভাগে মৌলিক অধিকারের সন্নিবেশ ঘটানো হয়েছে। মৌলিক অধিকারের সন্নিবেশ ঘটানো হয়েছে।
এটি আমাদের সংবিধানের একটি উজ্জ্বল বৈশিষ্ট্য বা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। বাংলাদেশের সংবিধানে 18টি মৌলিক অধিকারের সন্নিবেশ ঘটানো হয়েছে। 18টি মৌলিক অধিকার। তাহলে আমাদের মানুষের মৌলিক অধিকার কয়টি? 18টি। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, তাহলে কয়টি? 18টি। তাহলে আমরা দেখি লিখিত সংবিধান, দুষ্পরিবর্তনের সংবিধান, প্রস্তাবনা, সংবিধানের প্রাধান্য, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, মৌলিক অধিকার, এক কক্ষ বিশিষ্ট আইনসভা, মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা। পরবর্তী পয়েন্ট হলো বিচার বিভাগের স্বাধীনতা। বিচার বিভাগের স্বাধীনতা, আপনারা একটু বলেন তো বিচার বিভাগের স্বাধীনতার কথা কোথায় বলা আছে? একটু কমেন্ট চাই। বিচার বিভাগের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতার কথা কোথায় বলা আছে এটা বলেন। আমি পরের পয়েন্টটা একটু লিখব, বিচার বিভাগের স্বাধীনতা। এরপরে লিখব আমরা ন্যায়পাল। ন্যায়পাল, পরের 10 নম্বর পয়েন্ট হলো ন্যায়পাল। ন্যায়পাল, তাহলে ন্যায়পালের কথা আমাদের সংবিধানের কোথায় বলা আছে? 77 নং অনুচ্ছেদে। এটার ব্যাখ্যা একটু পরে দিচ্ছি। বিচার বিভাগের স্বাধীনতা, আপনাদের কাছে কমেন্ট চেয়েছি, বিচার বিভাগের স্বাধীনতার কথা সংবিধানের কোথায় বলা আছে আমি দেখছি। তাহলে ন্যায়পালের কথা কোথায় বলা আছে? 77 নং অনুচ্ছেদে। লিখব আমরা বাংলাদেশের সংবিধানের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ন্যায়পাল। ন্যায়পাল, গুড। আরিফুজ্জামান শুভ 22 নং অনুচ্ছেদ। সবুজ পাল নাকি, হ্যাঁ, তা সেও লিখছেন 22 নং অনুচ্ছেদে। আরও কমেন্ট করতে থাকেন দেখি। আচ্ছা, তাহলে বাংলাদেশের সংবিধানের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ন্যায়পাল। লিখব আমরা আমি কিন্তু ন্যায়পাল কমেন্ট করতে বলিনি, আমি ন্যায়পাল তো 77 আমি লিখে দিছি। বিচার বিভাগের স্বাধীনতার কথা সংবিধানের কোথায় বলা আছে? দিস ইজ মাই কোশ্চেন। লিখব আমরা ন্যায়পাল হবেন সৎ, দক্ষ ও আইনজ্ঞ ব্যক্তি। রূপান তালুকদার 22 নং। হ্যাঁ, আচ্ছা, বাংলাদেশের সংবিধানের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হলো ন্যায়পাল। ন্যায়পাল হবেন সৎ, দক্ষ, আইনজ্ঞ ব্যক্তি, যিনি ব্যক্তি হয়েও প্রতিষ্ঠানের মতো কাজ করবেন এবং তার কাজ হবে দুর্নীতি বিরোধী কার্যক্রম পরিচালনা করা। দুর্নীতি বিরোধী। ওকে, লিখব আমরা রুমন মণ্ডলও লিখছেন 22 নং অনুচ্ছেদে। আচ্ছা, তো বাংলাদেশের সংবিধানের আরেকটি বৈশিষ্ট্য হলো ন্যায়পাল। ন্যায়পালের কথা বলা আছে 77 নং অনুচ্ছেদে। পৃথিবীতে প্রথম ন্যায়পালের বিধান করা হয় সুইডেনের সংবিধানে। কোথায়? সুইডেনের ন্যায়পালের ইংরেজি প্রতিশব্দ হলো অম্বুডসম্যান। OMBUDS, অম্বুডসম্যান। তাহলে সুইডেনে 1809 সালে প্রথম ন্যায়পালের বিধান করা হয়। 1809 সালে সুইডেনের সংবিধানে প্রথম ন্যায়পালের বিধান করা হয়। বাংলাদেশে 1980 সালে ন্যায়পাল নিয়োগের জন্য আইন প্রণয়ন করা হলেও আজ পর্যন্ত ন্যায়পাল নিয়োগ করা হয়নি। বাংলাদেশে 1980 সালে ন্যায়পাল নিয়োগের জন্য আইন প্রণয়ন করা হলেও আজ পর্যন্ত ন্যায়পাল নিয়োগ করা হয়নি। ওকে, তাহলে ন্যায়পালের কথা বলা আছে কোথায়? 77 নং অনুচ্ছেদে। এবং 1980 সালে বাংলাদেশে ন্যায়পাল নিয়োগের জন্য আইন করা হলো, আজ পর্যন্ত ন্যায়পাল নিয়োগ করা হয়নি। আচ্ছা, এবার আমরা লিখব প্রশাসনিক ট্রাইব্যুনাল। প্রশাসনিক ট্রাইব্যুনালের কথা বলা আছে পরের। আচ্ছা, আমরা তো বিচার বিভাগের স্বাধীনতাটাকে ব্যাখ্যা করি না। আপনারা অনেকেই অ্যান্সার দিয়েছেন যে 22 নং অনুচ্ছেদে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা আছে। আসলে কথাটি পুরোপুরি স্বাধীন ঠিক নয়। 22 নং অনুচ্ছেদে বলা আছে বিচার বিভাগ পৃথকীকরণের কথা। একটু খেয়াল করবেন, 22 নং অনুচ্ছেদে বলা আছে রাষ্ট্র নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ করার
চেষ্টা করবে বা করতে সচেষ্ট হবে। আমরা জানি সবাই 1 নভেম্বর 2007, 1/11/2007 বিচার বিভাগ পৃথকীকরণ করা হয়, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ করা হয়। কিন্তু বিচার বিভাগের স্বাধীনতার কথা, তবে পৃথকীকরণও কিন্তু এক ধরনের স্বাধীনতা, সেই অর্থে আপনাদের উত্তর সঠিক, তবে আংশিক, পুরোপুরি নয়। তাহলে 22 নং অনুচ্ছেদে বলা আছে বিচার বিভাগ পৃথকীকরণ, আর আমি বলেছি স্বাধীনতার কথা বলা আছে। ভালো করে খেয়াল করবেন, যদি বলা হয় তাহলে 94 4 নং অনুচ্ছেদে। আর বিচার বিভাগের স্বাধীনতার সঙ্গে কেউ কেউ 77 লিখছেন, এটা কিন্তু ঠিক না, কারণ 77 তো অ্যাবসোলুটলি নট। তাহলে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা আছে 94 4 নং অনুচ্ছেদে, 94 4 নং অনুচ্ছেদে। আর 22 নং অনুচ্ছেদে বলা আছে বিচার বিভাগ পৃথকীকরণ, এটাও এক ধরনের স্বাধীনতা, কারণ সিপারেশনও ওয়ান কাইন্ড অফ ফ্রিডম। ওকে, তাহলে 94 4 নং অনুচ্ছেদে বলা আছে যে প্রধান বিচারপতিগণ এবং অন্যান্য বিচারকগণ বিচার কার্য পালনের ক্ষেত্রে স্বাধীন থাকবেন। তাহলে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা আছে মূলত এখানে, প্রধান বিচারপতিগণ এবং অন্যান্য বিচারকগণ বিচার কার্য পালনের ক্ষেত্রে স্বাধীন থাকবেন। দিস ইজ স্বাধীনতা। 96 নং অনুচ্ছেদ এবং 22 নং অনুচ্ছেদও এক ধরনের স্বাধীনতা, কারণ পৃথকীকরণও এক ধরনের স্বাধীনতা। আপনারা জানেন যে যখন আমরা ইন্টারমিডিয়েট পাশ করার পর যখন ইউনিভার্সিটিতে পড়ি, প্রথম বাইরে আসি, তখন কিন্তু আমরা পৃথক হয়ে যাই, এবং এই পৃথকীকরণও এক ধরনের স্বাধীনতা। এই পৃথকীকরণও কিন্তু এক ধরনের স্বাধীনতা, রাইট? তাহলে আমরা বুঝলাম বিচার বিভাগের। আমাদের লাস্ট পয়েন্ট হলো জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা। জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা, জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা। তো জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থার কথা কোথায় বলা আছে? 55 3 নং অনুচ্ছেদে। 55 3 নং অনুচ্ছেদে জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা লিখব আমরা। জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা আমাদের সংবিধানের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হলো জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা। আমরা সবসময় একটা ভুল করি যে আমরা মনে করি যে এমপিরা মনে হয় সরকারের লোক, আসলে কিন্তু তা নয়। কারণ দেখেন, একটা উদাহরণ দিই, এমপি কিন্তু চাইলে কেউ স্বতন্ত্র থেকেও হতে পারে, স্বতন্ত্র থেকে, আমি আপনি XYZ, এই যে অনেক দল আছে স্বতন্ত্র, এই যে চরমোনায় হুজুর আছে, আরও গোলাপ ফুল আছে, আটরশি আছে। তা তারা যদি সংসদ সদস্য হন, তাদের কেউ কেউ, তাহলে কিন্তু তারা সরকারের লোক না। বা আপনি ইন্ডিভিজুয়ালি যদি এমপি হই, তাহলে আমরা কিন্তু সরকারের লোক নাও হতে পারি। ওকে, তাহলে কিন্তু পার্লামেন্ট এবং সরকার এক জিনিস নয়। আমার কথা কি বোঝা গেছে? তাহলে দেখবেন যে ভারতে আমরা দেখি বা অন্যান্য দেশে দেখি, কোনো মন্ত্রণালয়ে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে দেখবেন যে মন্ত্রী পদত্যাগ করছে। রেলমন্ত্রী, ভারতে আমরা অনেকবার দেখেছি রেলমন্ত্রী পদত্যাগ করছে। যাক, ভালো করে খেয়াল করেন। তাহলে কেন? তার কারণ পার্লামেন্টে গিয়ে তাকে জবাবদিহি করতে হয়, সংসদ সদস্যরা তাকে প্রশ্নবাণে জর্জরিত করেন, তার আগেই তিনি পদত্যাগ করে বসছেন। যদিও আমাদের দেশে পদত্যাগ করতে আমি কাউকে দেখছি বলে মনে পড়ে না। এনিওয়ে, তাহলে জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থার কথা কোথায় বলা আছে? 55 3 নং অনুচ্ছেদে বলা আছে মন্ত্রিসভা জাতীয় সংসদের কাছে, মন্ত্রিসভা জাতীয় সংসদের কাছে কি করবে? জবাবদিহি করবে বা জবাবদিহিতা করবে, পার্লামেন্টের কাছে দায়ী থাকবে। এটার নামই হলো জবাবদিহিতামূলক সরকার। ইটস এ অন্যতম খুব ভালো একটা বৈশিষ্ট্য আমাদের সংবিধানের। এরপরে আরও পয়েন্ট আপনারা দিতে পারেন চাইলে, প্রশাসনিক ট্রাইব্যুনাল, এটা বলা আছে 117 নং অনুচ্ছেদে, আর না দিলেও চলবে। তাহলে এই হলো আমাদের সংবিধানের প্রধান প্রধান বৈশিষ্ট্য। আচ্ছা, তো আমি আরেকবার আমরা এখন দেখব, আর নতুন কিছু এখন আজকে আলোচনা করব না, আমরা দেখব 94 তো একটা অনুচ্ছেদ, আমি বুঝতে পারিনি ভাইয়া কোশ্চেনটা, প্লিজ রিপিট ইট। 94 4 নং অনুচ্ছেদ বলছি আমি, 94 4। আচ্ছা, তো আমরা আজকে কি কি আলোচনা করলাম আমরা আরেকটু যদি একটু রিভিউ করি। প্রথম আমাদের আলোচনা ছিল, ভালো করে খেয়াল করি,
আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় কয়ভাবে সংবিধান প্রণয়ন করা হয়? 4 ভাবে। হ্যাঁ, অনুমোদন বা রাজাদেশের মাধ্যমে, সুপরিকল্পিত রচনার মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে, ধারাবাহিক বিবর্তনের মাধ্যমে। এর মধ্যে উত্তম পদ্ধতি হলো সুপরিকল্পিত রচনার মাধ্যমে। এইভাবে আবার 2 ভাবে সংবিধান প্রণয়ন করা যায়, আইন পরিষদের মাধ্যমে, গণপরিষদের মাধ্যমে। বাংলাদেশের সংবিধান সুপরিকল্পিত রচনার মাধ্যমে এবং গণপরিষদের মাধ্যমে প্রণয়ন করা হয়েছে। এইটা একটা অংশ। নাম্বার 2, 1971 সালের 26 মার্চ যদি বাংলাদেশ স্বাধীন হয়, তাহলে 16 ডিসেম্বর 1972 যদি মূল সংবিধান প্রণয়ন করা হয়, তাহলে এই সময়ের মধ্যে রাষ্ট্র কীভাবে পরিচালনা করা হয়েছিল, যে বা যারা পরিচালনা করেছিলেন তারা কি বৈধ ছিলেন বা অবৈধ ছিলেন সরকার, সেটা। তো আমরা দেখলাম যে 1972 সালের 16 ডিসেম্বর মূল সংবিধান কার্যকর হওয়ার পূর্বে আমরা 2টি অন্তর্বর্তীকালীন সংবিধান পাই। প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান ছিল স্বাধীনতার ঘোষণাপত্র, দ্য প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স। 10 এপ্রিল 1971 এটি জারি করা হয়। জারি করেছিলেন অধ্যাপক ইউসুফ আলী এবং এই প্রণয়ন করেছিলেন হলো ব্যারিস্টার আমিরুল ইসলাম। এই তথ্যগুলো আমি আগে বলি নাই। ব্যারিস্টার আমিরুল ইসলাম, এবং এই ঘোষণা দ্য প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সের কার্যকারিতা দেওয়া হয় 26 মার্চ 1971 থেকে। এখানে বলা হয় বাংলাদেশ একটি প্রজাতন্ত্র এবং এর হবে রাষ্ট্রপতি শাসিত। বঙ্গবন্ধু হবেন রাষ্ট্রপতি এবং সৈয়দ নজরুল ইসলাম হবেন উপরাষ্ট্রপতি। এই আদেশে আরও বলা হলো, এই ঘোষণাপত্রে আরও বলা হলো যে রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হবেন। তিনি যে কোনো ব্যক্তিকে প্রধানমন্ত্রী এবং মন্ত্রী নিয়োগ করতে পারবেন। তিনি করধার্য অর্থ ব্যয় করতে পারবেন। তিনি নির্বাহী বিভাগের প্রধান। তিনি আইন প্রণয়ন করতে পারবেন এবং তিনি গণপরিষদ গঠন ও স্থগিত করতে পারবেন। এরপরে আমরা দেখলাম দ্বিতীয় অন্তর্বর্তীকালীন সংবিধান ছিল অস্থায়ী সংবিধান আদেশ, দ্য প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার। 1972 সালের 11 জানুয়ারি বঙ্গবন্ধু এটি জারি করেছিলেন এবং এর মাধ্যমে বাংলাদেশকে একটি মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় প্রবর্তন করা হয় এবং বলা হলো যে সরকার ব্যবস্থা হবে মন্ত্রিপরিষদ শাসিত। প্রধানমন্ত্রী হবেন মন্ত্রিসভার প্রধান। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেই তার দায়িত্ব পালন করবেন এবং রাষ্ট্রপতি 1970 সালের 7 ডিসেম্বর থেকে 1 মার্চ 1971 এই সময়ের মধ্যে দেশে যে সকল নির্বাচন হয়েছে, এর যে যারা জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদ সদস্য হয়েছেন তারাই গণপরিষদের সদস্য হবেন এবং তারা কি করবেন, তারা গণপরিষদের সদস্য হবেন। এই ঘোষণাপত্র আদেশ পর্যালোচনা করলে দেখা যায় যে এটি শুধু ঘোষণা আদেশ ছিল না, এইখানে সরকারের রূপরেখা, সরকারের গঠন, সরকারের রাষ্ট্রের প্রকৃতি অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা হয়েছিল। তাই এই দুটিকে অন্তর্বর্তীকালীন সংবিধান বলা হয় এবং তার মাধ্যমে পরিচালিত সরকার অবশ্যই বৈধ ছিল এবং তাদের বৈধতা নিয়ে কোনো প্রশ্ন তোলা যায় না। তারপর আমরা দেখেছি গণপরিষদ কি, কবে গঠন করা হয়, সদস্য ইত্যাদি ইত্যাদি। তারপর আমরা দেখলাম যে বাংলাদেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলো। প্রধান বৈশিষ্ট্য হলো লিখিত সংবিধান, দুষ্পরিবর্তনের সংবিধান, প্রস্তাবনা, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, তারপর হলো মৌলিক অধিকার, এক কক্ষবিষ্ট আইনসভা, এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা, তারপর হলো এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা, এক কক্ষবিষ্ট আইনসভা। তারপর আমরা দেখলাম যে মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা, বিচার বিভাগের স্বাধীনতা, জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা, ন্যায়পাল, প্রশাসনিক ট্রাইব্যুনাল ইত্যাদি।